স্বাগত জানাই তোমাদের শিক্ষা দর্পণ চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় হলো ন্যাশনাল ভ্যালু বা জাতির মূল্য। আমরা পড়ব ইকুয়ালিটি অ্যান্ড এডুকেশন অপরচুনিটি, মানে শিক্ষার ক্ষেত্রে যে সমসুযোগের ব্যাপারটা আছে, শিক্ষার ক্ষেত্রে সকলের সমান সুযোগের সে সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আজকে পড়ব। এর আগে আমি তোমাদের বলে দিই, আমি এর আগে ভারতীয় শিক্ষা দর্শনে মানে ইন্ডিয়ান স্কুল অফ ফিলোসফির মধ্যে সংখ্যা, ন্যায়, বুদ্ধিজম, জৈনিজম, বেদান্ত পড়িয়ে দিয়েছি। এছাড়া ওয়েস্টার্ন স্কুল অফ ফিলোসফি মানে পাশ্চাত্যবাদী শিক্ষা দর্শনের মধ্যে আইডিয়ালিজম, ন্যাচারালিজম, প্র্যাগমেটিজম, মার্কসিজম এগুলো পড়িয়ে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো প্লেলিস্টে দেওয়া আছে, দেখে নিও। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে দেরি না করে শুরু করা যাক জাতীয় মূল্য বা ন্যাশনাল ভ্যালু। কোন রাষ্ট্রে যে প্রিন্সিপাল আছে, যেগুলির দ্বারা গভর্নমেন্ট রুল করে, তাকে বলে ন্যাশনাল ভ্যালু বা জাতির মূল্য। মানে কি, একটা সরকার যেভাবে রুল করবে মানে শাসন করবে যে সমস্ত প্রিন্সিপালের দ্বারা, তাকেই বলে ন্যাশনাল ভ্যালু। জাতীয় মূল্য হলো একটি জাতির বিশ্বাস যা তার নাগরিক আচরণ প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। সংবিধানের উৎস, আইনগত ভিত্তি এবং নৈতিক ভিত্তি সম্পর্কে প্রস্তাবনায় ইঙ্গিত দেয়। প্রস্তাবনা সংবিধানের অস্পষ্ট অংশ ব্যাখ্যা দেয়। প্রস্তাবনা হলো সংবিধানের আদর্শ ও সংবিধান বোঝার চাবিকাঠি। আমরা যে বুঝলাম, আমরা এখানে কি বুঝলাম? আমরা বুঝলাম যে ন্যাশনাল ভ্যালু মানে জাতীয় মূল্য আমরা কি থেকে জানতে পারি? এটা হলো প্রস্তাবনা থেকে। প্রস্তাবনার হলো সংবিধান বোঝার চাবিকাঠি, মানে প্রস্তাবনার মাধ্যমে আমরা সংবিধানের লক্ষ্য, উদ্দেশ্য, নাগরিকদের মৌলিক অধিকার, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক আদর্শগুলো কি কি সেগুলো আমরা জানতে পারি। তাহলে প্রস্তাবনাই হলো সংবিধান বোঝার চাবিকাঠি। বোঝা গেল? তারপরে আছে ভারতের সংবিধানে বর্ণিত জাতীয় মূল্য বা ন্যাশনাল ভ্যালু। এবার আমরা জানবো ন্যাশনাল ভ্যালুগুলো কি কি। এক নম্বর হলো সোশ্যালিজম বা সমাজতান্ত্রিক, সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষ, ডেমোক্রেটিক বা গণতন্ত্র, জাস্টিস বা ন্যায় বিচার, ইকুয়ালিটি বা সমতা, ফ্রিডম বা স্বাধীনতা, ফ্র্যাটার্নিটি বা ভ্রাতৃত্ব। তাহলে জানতে পারা গেল ন্যাশনাল ভ্যালুগুলো কি কি, মানে জাতীয় মূল্যগুলো কি কি। সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতন্ত্র, ন্যায় বিচার, সমতা, স্বাধীনতা ও ভ্রাতৃত্ব। আর এটা হলো প্রিয়াম্বাল, তোমরা এটা দেখে নিও। প্রিয়াম্বালের মধ্যে যে এই যে লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি এইসবগুলো আছে সিকোয়েন্সি অনুযায়ী, অনেক সময় পরীক্ষায় পড়ে সিকোয়েন্সি অনুযায়ী দিতে। মানে প্রস্তাবনাই হলো জাতির মূল্য বা ন্যাশনাল ভ্যালু। এর প্রস্তাবনাটা তোমরা প্রত্যেকে একবার দেখে নিও প্রস্তাবনায় কি বলা হচ্ছে। আর প্রস্তাবনায় মেন জিনিস হলো এগুলো দেওয়া আছে, সে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতন্ত্র, ন্যায় বিচার, সমতা, স্বাধীনতা, ভ্রাতৃত্ব। এরপরে আছে, এবার আমরা একটা একটা করে পড়বো। সমাজতন্ত্র সম্বন্ধে কি বলেছে, ধর্মনিরপেক্ষ সম্বন্ধে কি বলেছে, ন্যায় বিচার সম্পর্কে কি হচ্ছে, এগুলো আমরা পড়বো। সমাজতন্ত্র। ভারত পূর্ণাঙ্গ সমাজতন্ত্র নয়। গণতান্ত্রিক সমাজতন্ত্র অর্থে ভারত সমাজতান্ত্রিক দেশ। ভারতে মিশ্র অর্থ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাহলে আমরা কি জানলাম? ভারত সম্পূর্ণ সমাজতান্ত্রিক না, গণতান্ত্রিক সমাজতন্ত্র অর্থে সমাজতন্ত্র, মানে ভারতের মধ্যে সম্পূর্ণ সমাজতান্ত্রিক দেশ ভারতকে বলা যায় না, ভারতকে গণতান্ত্রিক সমাজতন্ত্র বলা হয়। তারপরে পয়েন্ট কি আছে? ধর্মনিরপেক্ষ। ভারত রাষ্ট্রের লক্ষ্য হলো সকল ধর্মাবলী মানুষের জন্য সমান সুযোগ সুবিধার ব্যবস্থা করা এবং ধর্মের ব্যাপারে নিরপেক্ষতা বজায় রাখা। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের রাষ্ট্র বলা হয়েছে, মানে ভারতকে একটি, এই লাইনটা একটু ভুল আছে, 1976 সালে 42তম সংবিধান সংশোধনে ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে, এটা ধর্মনিরপেক্ষ তো রাষ্ট্র বলা হয়েছে। তাহলে আমরা কি জানতে পারলাম? ভারতের সংবিধানে কি, আমাদের সংবিধানে কি আছে? আমাদের সংবিধান হলো ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হয়েছে, একটা সেকুলার কান্ট্রি বলা হয়, কারণ ভারতের সকল ধর্মাবলী মানুষকে সমান চোখে দেখা যায়, এই জন্য ভারতকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা যায়। এই ধর্মনিরপেক্ষ কথাটি প্রথমে উল্লেখ ছিল না সংবিধানে। 1976 সালে, তোমরা সবাই মনে রাখবে, 1976 সালে 42তম সংবিধান সংশোধনে ভারতকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে উল্লেখ করা হয়েছে। তারপর আমরা কি বলবো? ন্যায় বিচার মানে জাস্টিস। সামাজিক ক্ষেত্রে অস্পৃশ্যতা বিলোপ 17 নং ধারায়
অনুন্নত শ্রেণীর জন্য বিশেষ সুযোগ সুবিধা, অর্থনৈতিক ক্ষেত্রে সমান কাজে সমান মজুরি, রাজনৈতিক ক্ষেত্রে সার্বজনীন ভোটাধিকার দেওয়া হয়েছে। নাহলে কি বলছে, ন্যায় বিচার বলতে কি বলছে, ন্যায় বিচার বলতে বলছে মানে সকলকে সমান অধিকার রয়েছে, সমান মানে সামাজিক রাজনৈতিক ক্ষেত্রে সার্বজনীন ভোটাধিকারের ব্যাপার রয়েছে, মানে প্রত্যেক নাগরিক যেন ভোট গ্রহণ করতে পারে, কাউকে কাউকে মানে ডিসক্রিমিনেশন করে না, বিভেদীকরণ হবে না, প্রত্যেকে যেন ভোটাধিকারে গ্রহণ করতে পারে সেই ব্যাপারে বলেছে। এবং 17 নম্বর ধারা একদম পরিষ্কার করেছে অস্পৃশ্যতা, মানে অস্পৃশ্যতা ব্যাপারটা থাকবে না, সকলকে সমানভাবে দেখা যায়, অনুন্নত শ্রেণীর জন্য বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা ইত্যাদি ন্যায় বিচারের মধ্যে পড়ছে। তাহলে বোঝা গেল ন্যায় বিচার সম্বন্ধে। এবার আমরা জানবো স্বাধীনতা। স্বাধীনতায় কি বলা হয়েছে, ভারতের সংবিধানে 19 থেকে 22 নং ধারায় স্বাধীনতা অধিকার রয়েছে। তাহলে স্বাধীনতা অধিকার কত নং ধারা থেকে কত নং ধারায় আছে, 19 থেকে 22 নং ধারায় স্বাধীনতার কথা বলা হয়েছে। 19 নং ধারায় কি বলেছে, 19 নং ধারায় 6টা অধিকারের কথা বলা হয়েছে। 1 নম্বর হলো বাক ও মতামত প্রকাশের অধিকার, 2 নম্বর হলো শান্তিপূর্ণ ও নিরস্তভাবে সমবেত হওয়ার অধিকার, 3 নম্বর হলো ভারতের সর্বত্র স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার, 4 নম্বর হলো ভারতের ভূখণ্ডে যে কোনো স্থানে বসবাস করার অধিকার, 5 নম্বর হলো সভা সমিতি গঠন করার অধিকার, 6 নম্বর হলো যে কোনো বৃত্তি বা পেশা অবলম্বন করার অধিকার। তাহলে আমরা কি জানতে পারলাম, 19 নং ধারায় 6টা অধিকারের কথা উল্লেখ রয়েছে। আর 21 নং ধারায় কি বলেছে, 21 নং ধারায় বলা হচ্ছে যে সময় কাজটি অপরাধ বলে গণ্য করা যায় সেই সময় আইন ভঙ্গ না করলে তাকে অপরাধ বলে গণ্য করা যাবে না। মানে যে সময় কাজটা অপরাধ বলে স্বীকার করা হয়েছে সেই সময় যদি কোনো আইন যে কোনো যদি ভঙ্গ না হয় তাহলে অপরাধ হলে গণ্য করা যাবে না। আর 21 নং ধারায় কি বলেছে, 21 নং ধারায় বলা হয়েছে আইনের দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি দ্বারা কোনো ব্যক্তির জীবন ও স্বাধীনতা অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। আর 22 নং ধারায় বলা হয়েছে গ্রেপ্তারের কারণ যত শীঘ্রই না জানিয়ে কোনো ব্যক্তিকে আটক করা যাবে না, মানে গ্রেপ্তারের কারণ না জানিয়ে তাকে কোনো ব্যক্তিকে আটক করা যাবে না। তাহলে আমরা স্বাধীনতা অধিকার কত থেকে কত, 19 থেকে 22 নং ধারায় স্বাধীনতার কথা উল্লেখ রয়েছে। 2002 সালে 86তম সংবিধান সংশোধনে বলা হয়েছে প্রত্যেক পিতামাতা বা অভিভাবকের দায়িত্ব হলো তাদের 6 থেকে 14 বছর বয়সের ছেলে মেয়েদের শিক্ষার অধিকার দেওয়া। মানে কি বলা হয়েছে, এটা খুবই ইম্পর্টেন্ট, অনেক সময় পরীক্ষায় পড়ে। 2002 সালে 86তম সংবিধান সংশোধনে কি বলা হয়েছে, 6 থেকে 14 বছর বয়সে ছেলে মেয়েদের শিক্ষার অধিকার দেওয়া। তোমরা মনে রাখবে, এটা পরীক্ষায় খুব পড়ে। কততম সংবিধান সংশোধন, 2002 সালে 86তম সংবিধান সংশোধনে বলা হয়েছে 6 থেকে 14 বছর বয়সে ছেলে মেয়েদের শিক্ষার অধিকার দেওয়ার কথা। অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন আরটিআই অ্যাক্ট 2009 21 এ নং ধারায় মধ্যে দিয়ে আইনানুগ বাধ্যতামূলক পূরণের কথা বলা হয়েছে। তাহলে কি বলেছে, 21 নং ধারায় বাধ্যতামূলক, 21 এ নং ধারায়, এটা তোমরা সবাই মনে রাখবে পরীক্ষায় অনেক সময় পড়ে, 21 এ নং ধারায় বাধ্যতামূলক। মানে কি বলেছে, এখানে বলা হয়েছে 2002 সালে 76তম সংবিধান সংশোধনে বলা হয়েছে যে 6 থেকে 14 বছর বয়সে ছেলে মেয়েদের শিক্ষার গ্রহণ করা, কিন্তু 21 1 নং ধারায় পরিষ্কার করে বলছে সেটা বাধ্যতামূলক শিক্ষার অধিকার কথা বলা হয়েছে। তাহলে আমরা কি জানতে পারলাম, যে কত নং ধারায়, 21 এ মানে 6 থেকে 14 বছরের প্রত্যেক শিশুর শিক্ষা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। আশা করি বুঝতে পারলে। এরপরে কি আছে, এরপর আছে গণতন্ত্র। গণতন্ত্র বা ডেমোক্রেসি। ভারত সংকীর্ণ ও ব্যাপক অর্থে গণতন্ত্র ব্যবহার করা হয়েছে। সংকীর্ণ অর্থ গণতন্ত্র বলতে রাজনৈতিক গণতন্ত্রকে বোঝায়। এই ব্যবস্থায় জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধির হাতে শাসন ক্ষমতা ন্যস্ত থাকে। আর ব্যাপক অর্থে গণতন্ত্র বলতে বোঝায় রাষ্ট্রের নৈতিক গণতন্ত্র ছাড়া সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে গণতন্ত্র প্রতিষ্ঠানকে বোঝায়, যেমন সার্বজনীন প্রাপ্ত ভোটাধিকার স্বীকৃত। গণতন্ত্র সাধারণত দুই প্রকার হয়, একটা হলো সংকীর্ণ অর্থে গণতন্ত্র, একটা হলো ব্যাপক অর্থে গণতন্ত্র। আমাদের দেশের মধ্যে এটা আছে কোন অর্থে গণতন্ত্র, এটা আছে ব্যাপক অর্থে গণতন্ত্রে, কারণ এখানে সার্বজনীন প্রাপ্তবয়স্ক নাগরিকরা ভোটের দ্বারা প্রতিনিধিকে নির্বাচন করে। তাহলে আমাদের দেশে কি আছে, ব্যাপক অর্থে গণতন্ত্রকে স্বীকার করা হয়েছে। তারপর কি আছে, ফ্র্যাটার্নিটি মানে ভ্রাতৃত্ব। কি আছে, জাতীয় ঐক্য সংগঠন ছাড়া অর্থনৈতিক ন্যায় সম্ভব নয়, ভ্রাতৃত্বের মাধ্যমে জাতীয় ঐক্য গড়া সম্ভব।
1976 সালে 42তম সংবিধান সংশোধনে ভ্রাতৃত্ব শব্দটি গ্রহণ করা হয়েছে। তাহলে কততম সংবিধানে? তোমরা সবাই মনে রাখবে 1976 সালে 42তম সংবিধান সংশোধনে ভ্রাতৃত্ব বা ভ্যাটার্নিটি কথাটি উল্লেখ রয়েছে। ভারতের সংবিধানে প্রথমে ভ্রাতৃত্বের কথাটি উল্লেখ ছিল না, কিন্তু 1976 সালে 42তম সংবিধানে ভ্রাতৃত্বের কথাটি উল্লেখ করা হয়েছে। আশা করি বোঝা গেল। আমাদের সংবিধানে 1976 সালে 42তম সংবিধান সংশোধনে যে সমস্ত বিষয়গুলো উল্লেখ করা হয়েছে সেগুলো কি কি? সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এন্ড ভ্রাতৃত্ব, এই তিনটি বিষয়কে প্রথমে সংবিধানে উল্লেখ ছিল না, কিন্তু 1976 সালে 42তম সংবিধান সংশোধনে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং ভ্রাতৃত্ব এই তিনটি বিষয়কে উল্লেখ করেছে। পরীক্ষার সময় অনেক সময় কোশ্চেন পড়ে কোন কোন 1976 সালে 42তম সংবিধান সংশোধনে কোন কোন বিষয়গুলি উল্লেখ করা হয়েছে, তাহলে কি বলবে? তাহলে এই কোশ্চেনটা অ্যান্সার কি হবে? তাহলে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও ভ্রাতৃত্ব এই তিনটি বিষয়কে 1976 সালে 42তম সংবিধান সংশোধনে উল্লেখ করা হয়েছে। আশা করি বুঝতে পারলে। এরপরে কি আছে? এরপরে আছে সমতা। সমতা বা ইকুইটি, সকল নাগরিকদের সমান অধিকারই হলো বলা হয়েছে। মানে সমতা মানে প্রত্যেক নাগরিকদের সকলের সমান অধিকারকে বলা হয় সমতা বা ইকুয়ালিটি। এখানে দুটো পিকচার আছে, একটা আছে ইকুয়ালিটি আর হলো একটা হলো ইকুইটি। ইকুয়ালিটি মানে কি? এখানে দেখো একই রকমের টুলের সাইজ দেওয়া আছে, তিনটে টুল, তিনজনকে দাঁড় করে ফুটবল খেলা দেখছে, কিন্তু যেহেতু এ ছোট সে দেখতে পাচ্ছে না। যেহেতু এখানে সমতা বলতে সকলকে সমান অধিকার দেওয়া হয়েছে, মানে সকলকে একই সাইজে দিয়েছে, কিন্তু যেহেতু এর সাইজ ছোট সে সেই জন্য দেখতে পাচ্ছে না। কিন্তু ইকুইটি মানে কি? যার যতটা প্রয়োজন তাকে ততটা দাও। যেমন একে না দিলেও এর দরকার নেই, একে না দিলেও চলবে, সেজন্য একে দেওয়া হয়নি। এর যতটা দরকার মানে যেরকম সাইজের টুল দরকার সেরকম দেওয়া হচ্ছে, একে এর চেয়ে বেশি বড় দরকার এর জন্য একে বেশি দেওয়া হচ্ছে। মানে কি? সমতা মানে সকলের সমান অধিকার, আর ইকুইটি মানে হলো যার যতটা প্রয়োজন তাকে ততটা দাও। আশা করি বুঝতে পারলে। এরপরে কি আছে? এরপর আছে আর্টিকেল। আমাদের সংবিধানে যে সমস্ত আর্টিকেলগুলো আছে মানে ধারাগুলো আছে সেগুলো আমি এখানে বলেছি। এই সমস্ত ধারাগুলো প্রত্যেকটা খুবই ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষা হলে এইখান থেকেই কোশ্চেন পড়ে। আর্টিকেলগুলো কি আছে? প্রথমটা হলো 45তম আর্টিকেল। 45তম আর্টিকেল কি হচ্ছে? 6 থেকে 14 বছর বয়সের শিশুদের অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষাদানের অধিকার। তাহলে কি হয়েছে? 45তম আর্টিকেল বলা হয়েছে 6 থেকে 14 বছর বয়সের শিশুদের অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষাদানের অধিকার। 21 এ আর্টিকেলে কি হয়েছে? প্রাথমিক শিক্ষা মৌলিক অধিকার স্বীকৃত প্রদান, মানে প্রাথমিক প্রত্যেক নাগরিকের শিক্ষাদানের মৌলিক অধিকার। শিক্ষাদান একটা মৌলিক অধিকার। এটা কত নং ধারায় বলা হয়েছে? এটা হচ্ছে 21 আর্টিকেলে বলা হয়েছে। 15 আর 3 মানে 1 আর 3 বলা হয়েছে মহিলাদের শিক্ষার অধিকার, এডুকেশন ফর ওমেন, ওমেনের স্বাধীনতার মানে শিক্ষার কথা বলা হয়েছে। তারপরে কি আছে? 25 থেকে 28 1, 2, 3 আর্টিকেলে কি বলা হয়েছে? বলা হয়েছে ধর্মীয় স্বাধীনতা অধিকার। ধর্মীয় স্বাধীনতা অধিকার কত থেকে? 25 থেকে 28 নং ধারায় ধর্মীয় স্বাধীনতা অধিকারের কথা বলা হয়েছে। এরপরে কি আছে? এরপরে আর্টিকেল হলো 29 নং আর্টিকেলকে কি বলা হয়েছে? সংখ্যালঘু শ্রেণীর নাগরিকদের স্বার্থ রক্ষা সংক্রান্ত বিষয়। সংখ্যালঘু শ্রেণী 29 নং ধারায় কি বলেছে? সংখ্যালঘু শ্রেণীর নাগরিকদের স্বার্থ রক্ষা মানে সংখ্যালঘু শ্রেণীর নাগরিকদের স্বার্থ রক্ষার বিষয়কে মানে অধিকার দেওয়া হয়েছে। 30 নং ধারায় কি বলেছে? 30 নং ধারায় বলা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত ব্যক্তিবর্গ নিজেদের পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করতে পারবে। মানে সংখ্যালঘু শ্রেণীরা নিজেদের পছন্দ শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করতে পারবে। 350 আর্টিকেলে কি বলেছে? প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মাতৃভাষায় শিক্ষাদানের অধিকার। আর 51 ব্র্যাকেটে ক মানে কে আর্টিকেলে কি বলেছে? শিশুদের শিক্ষা দেওয়া পিতামাতা অভিভাবকদের মৌলিক কর্তব্য। তাহলে আশা করি বোঝা গেল কি আর্টিকেলে কি বলা হয়েছে। তোমরা এই প্রত্যেকটা আর্টিকেল মনে রাখবে। 45 নং আর্টিকেলে কি বলেছে, 21 এতে কি বলা হয়েছে, 15 নং আর্টিকেলে কি বলেছে স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা অধিকার 25 থেকে 28 নং ধারায় উল্লেখ রয়েছে। তারপর 29 নং আর্টিকেলে কি বলা হয়েছে
30 নং ধারায় কি বলা হয়েছে, 350 নং ধারায় কি বলা হয়েছে, 51 এর ধারায় কি বলা হয়েছে, প্রত্যেকটা ধারা মনে রাখবে, কারণ পরীক্ষার হলে এই ধারাগুলো থেকে কোশ্চেন পড়ে। আর তোমরা যদি না পড়ে রাখো তাহলে পারবে না। প্রত্যেকটা ধারা তোমরা এই যে কটা ধারা লেখা আছে প্রত্যেকটা মনে রাখবে। 239 নং ধারায় কি বলেছে, কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলিতে শিক্ষাদানের ব্যবস্থা। 239 নং ধারায় বলেছে কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলিতে শিক্ষাদানের ব্যবস্থা। আর্টিকেল 46 নং আর্টিকেলে কি বলছে, তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও অন্যান্য পাশ্চাত্যবাদী শ্রেণী গোষ্ঠীর মানুষদের শিক্ষা ও অর্থনৈতিক ক্ষেত্রে অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণ ও উন্নয়নের জন্য রাষ্ট্র সচেষ্ট হবে। মানে কি বলছে, 46 নং ধারায় বলা হয়েছে তপশিলি জাতি, উপজাতি ও অন্যান্য পাশ্চাত্যবাদী শ্রেণীর গোষ্ঠীর মানুষদের শিক্ষা এবং অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণ ও উন্নয়নের জন্য রাষ্ট্র সচেষ্ট থাকবে। মানে তপশিলি জাতি উপজাতি শিক্ষার ব্যাপারে বা অর্থনৈতিক উন্নয়নের বিষয়ে গুরুত্ব দেবে। তারপরে কি বলেছে 330 নং ধারায় বলেছে কি বলা হয়েছে, লোকসভায় তপশিলি জাতি উপজাতি শ্রেণীর জন্য আসন সংরক্ষণ করা হয়েছে। আর 332 নং ধারায় কি বলেছে, রাজ্যসভায় তফসিলি জাতি উপজাতি আসন সংরক্ষণ। তাহলে 330 নং ধারায় লোকসভায় আর 332 নং ধারায় রাজ্যসভায় আসন সংরক্ষণের কথা বলা হয়েছে। এখানে যে 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 কটা আর্টিকেল আছে তোমরা এখানে যে কটা আর্টিকেল লেখা আছে প্রত্যেকটা আর্টিকেলকে তোমরা মনে রাখবে, কারণ প্রত্যেকটা এই আর্টিকেলগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। তাহলে আমরা কি পড়লাম, ভারতের সংবিধানে মানে জাতির মূল্য মানে ন্যাশনাল ভ্যালু কি প্রস্তাবনাকে বলা হয়। প্রস্তাবনার মধ্যে যে সমস্ত বিষয়গুলো উল্লেখ রয়েছে, যেমন আমরা কি পড়লাম, প্রস্তাবনার মধ্যে যে সমস্ত বিষয়গুলো যেমন সেকুলারিজম, সোশ্যালিজম মানে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতন্ত্র, ন্যায় বিচার, সমতা, স্বাধীনতা, ভ্রাতৃত্ব, যে সমস্ত বিষয়গুলো উল্লেখ রয়েছে সেগুলোই কোনটায় কি বলা হয়েছে। তারপর 1976 সালে 42তম সংবিধান সংশোধনে কি যে সমস্ত বিষয় বলা হয়েছে সে সমস্ত বিষয়গুলো জানলাম। আর্টিকেলগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আর্টিকেল। আমি এখানে যে কটা আর্টিকেল লিখেছি তোমরা প্রত্যেকটা আর্টিকেল মনে রাখবে, কারণ পরীক্ষার হলে এই আর্টিকেল থেকেই একটা দুটো কোশ্চেন আসে। তোমরা যদি আর্টিকেলগুলো ভালো করে মনে না রাখো না তাহলে পারবে না। তাহলে আর্টিকেলগুলোকে ভালো করে দেখে নেবে, এখানে যে আর্টিকেল আছে এইগুলো থেকেই কোশ্চেন আসে। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।